হ্যালো এভরিবডি, আমি রিতম, আমি তৃষা। আপনাদের প্রত্যেককে আবারও আমাদের এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে স্বাগত জানাই। এবং আজকে আমাদের যে জায়গাটিতে এসে ওঠা সেটা হচ্ছে হোটেল সোনার বাংলা সুন্দরবন। আমি আর তৃষা অনেকদিন ধরেই এই প্ল্যানটি করব ভেবেছিলাম, আপনাদের রিকোয়েস্টও ছিল। সোনার বাংলার অন্যান্য প্রপার্টি ঘুরে সুন্দরবনে আসার প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল। আর উইকেন্ড ট্রিপের জন্য সোনার বাংলা সুন্দরবন বা এরকম রিসোর্টের থেকে আর ভালো কিছু হতে পারে না। তৃষা যেরকম বললো, আমরা মূলত এই জিনিসটিকে একটি উইকেন্ড রিট্রিট হিসেবে ট্রিট করছি। লঞ্চে ভ্রমণ বা অন্যান্য ওয়াইল্ড লাইফ এক্সপ্লোরেশনের অংশ আপনারা খুব একটা পাবেন না, সেটা আগেই ডিসক্লেমার বলে দিচ্ছি। যার সোনার বাংলা সুন্দরবনে আসার ব্যাপারে একটা ডিটেলড ট্রাভেল গাইড চান, কি ভালো কি খারাপ, কিভাবে এসে পৌঁছবেন, খাওয়া দাওয়ার মান কি রকম, রুমের মান কি রকম, এগুলো কভার করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি আপনারা অনেক নতুন তথ্য জানতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে তৃষা? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, আর কথা বাড়াচ্ছি না, হোটেল সোনার বাংলা সুন্দরবনকে নিয়ে আমাদের দুজনের এই নতুন কাজটি আজকে এখান থেকেই শুরু করা যাক। আমরা এখন আছি হচ্ছে হাতিশালার কাছে। আমরা নিউ টাউনের বিশ্ব বাংলা গেট, সুখবৃষ্টির কমপ্লেক্স এগুলোকে ছাড়িয়ে এগোচ্ছি। দূরত্ব হিসেবে যদি ভাবি, আমরা যদি কলকাতার বিমানবন্দরের থেকে এই যাত্রাটা শুরু করি, তাহলে মোটামুটি গদখালি ফেরিঘাট অব্দি ডিস্টেন্স এই 93-92 কিলোমিটার মতো, সময় নিতে পারে ঘন্টা 3 রাস্তা শুরুর অংশটা খুবই ভালো। আমরা নিউ টাউনের রাস্তা ধরে এলাম, এখানে বলবার কিচ্ছু নেই, খুব স্মুথলি এলাম। এখন হাতিশালার পরেও মোটামুটি আরো 2 ঘন্টা আমাদের যেতে হবে। ঘটকপুকুর, মালঞ্চ হয়ে সে খুব সহজেই সোনাখালি হয়ে গদখালির ফেরিঘাটে পৌঁছতে পারে। এবার বিষয়টি হচ্ছে যে ওখানে পৌঁছে তারপর কি, অনেকগুলি ধাপে ধাপে পৌঁছতে হয় আর কি। যাত্রাটা খুব একটা সহজ নয়। হোটেল কর্তৃপক্ষকে ফোন করে জেনেছিলাম আর কি। ইউজুয়ালি যারা অনেকদিন আগে প্রি বুক করে রাখে, শুনলাম ওনারা নাকি আগের দিন দুপুরবেলা বিকেলবেলায় ফোন করে সব তথ্য দিয়ে দেয়। গদখালি ফেরিঘাটে নেমে হোটেল সোনার বাংলার একটা নিজস্ব পার্কিং আছে, তো সেইখানে আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে যাচ্ছেন, যদিও আমি আজকে নিজের গাড়ি নিয়ে যাচ্ছি না, সেখানে রাখতে হবে গাড়ি। প্রতি রাত 200 টাকা করে পার্কিং নেয়, তবে সেই পার্কিং লটটা ওনাদের নিজস্ব আর কি, মেনটেন্ড বাই দি সোনার বাংলা গ্রুপ অফ হোটেলস। সেখানে একজন ওনাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে, যিনি আপনার সঙ্গে দেখা করবেন এবং তিনি আপনাকে ফেরির সন্ধান দেবে। যে ফেরিটি ক্রস করে গোসাবা পৌঁছতে মোটামুটি মিনিট 20 লাগে, এবং গোসাবায় নেমে আবার একটা ই রিক্সা রাইড আছে মিনিট 15। তো এই 3টে ধাপ আর কি। প্রথমে আপনি গাড়ি করে গেলেন গদখালির ফেরিঘাট, তারপর নদীপথে গোসাবা, এবং গোসাবায় নেমে ই রিক্সা ধরে আপনাকে পৌঁছতে হবে রিসর্ট অব্দি। আমরা এই যে উবার আউট স্টেশনে যাচ্ছি, আমাদের মোটামুটি 1800 টাকা মতো অ্যাপের ফেয়ার দেখিয়েছে। তবে উনি একটু বলেছেন দাদা একটু বাড়তি কিছু দিয়ে দেবেন আর কি। এই রুটে কোনো টোল পড়ে না, এটা একটা সুবিধা। তবে দেখুন, যারা গাড়ি করে যাচ্ছেনও না, এই রুটে পৌঁছানোটা কিন্তু খুব একটা জটিল বিষয় নয়। আমাদের এই বিরাটি থেকে যেরকম সরাসরি দুপুরে 12টা নাগাদ, এই 12:15 নাগাদ একটা ক্যানিংয়ের ট্রেন আছে, আর আপনারা যারা এমনি শিয়ালদার আশপাশে থাকেন, ক্যাবে করে শিয়ালদা পৌঁছে গিয়ে সেখান থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে আপনারা 1.25 ঘন্টার মধ্যে ক্যানিং পৌঁছে যেতে পারেন। ক্যানিং থেকে গদখালির ফেরিঘাটের
ওই ম্যাজিক গাড়িটারই ছাড়ে 30 কিলোমিটার মতো দূরত্ব, সেটাই কিন্তু ইজিলি কানেক্টেড। যারা গাড়ি ভাড়া করতে চান না, ভাই 1800-2000 টাকা ক্যাবের পিছনে দিতে চান না, তাদের ক্ষেত্রে কিন্তু এটাও একটা পাবলিক ট্রান্সপোর্টের ওপেন অপশান আছে। এবং ওখানের পরের যে বিষয়টি, সেখানেও আমাকে হোটেল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যদি যে ফেরিটা নেয়ার আর কি, সেটা যদি আপনি নিজে নেন তাহলে বোধহয় 350 টাকা খরচ আছে যদি প্রাইভেটে যেতে চান। এবার ধরুন শেয়ারিং কাউকে পেয়ে গেলেন যে ওই সময় আপনারই মতো গোসাবা যাবে গদখালি থেকে, তাহলে তাদের সঙ্গে ভাগ হয়ে যাবে। সেম গোস ফর দ্য ই রিক্সা, আপনি নিজে গেলে বোধহয় 200 টাকা নেয়, যদি অন্য কারোর সঙ্গে যান সেটা ভাগ হবে। তো খরচ আছেই, এবং যেটা বারবারই বলছি, নিজের গাড়ি নিয়ে গেলে কিন্তু প্রতি রাত পার্কিংয়ের জন্যই 200 টাকা একটা ওনারা চার্জ নিয়ে থাকেন। এই রুটে আস্তে আস্তে কয়েকটা জিনিস লক্ষ্য করলাম, সেগুলো ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। সেটা হচ্ছে মালঞ্চ ক্রস করে যাওয়ার পর থেকে কিন্তু এই রুটে সেভাবে ভালো কোনো ব্রেকফাস্ট স্টপ নেই। মালঞ্চের আগেও যে কোনো দারুণ ধাবা বা রেস্তোরাঁ চোখে পড়লো তা নয়, বাট টুকটাক কিছু অ্যাটলিস্ট রোড সাইড মানে রেস্টুরেন্ট বা এরকম পাবেন, কিন্তু মালঞ্চর পর থেকে ব্যাপারটা একেবারেই তা নয়। এবং খুব অদ্ভুতভাবে মালঞ্চর রাস্তার ধারেও কোনো এটিএম চোখে পড়লো না, ভিতরের দিকে হয়তো ছিল। এবং তারপর থেকে এই যে প্রায় আরো 50-60 কিলোমিটার চলে এলাম, একটা এটিএম নেই। কিছু ক্যাশ পয়েন্ট আছে যেখানে হয়তো ইউপিআই করলে আপনাকে টাকা দিতে পারে। আমার মূলত যেটা বলবার লক্ষ্য হচ্ছে যে হাইজেনিক টয়লেটও সেভাবে এই রুটে খুব একটা চোখে পড়বে না। খাবার যদি সঙ্গে আনেন খুব ভালো, নইলে মালঞ্চর মধ্যেই আপনাকে ওই কোথাও খেয়ে নিতে হবে। এবং ক্যাশ তো অবশ্যই রাখবেন, কারণ সমস্যা হচ্ছে যে আপনি যদি এমন কাউকে পানও যে ইউপিআই নিতে আগ্রহী, তাকে আপনি ইউপিআই করতে পারবেন কিনা এটা একটা অবশ্যই প্রশ্নচিহ্ন, কারণ এখানে ইন্টারনেট কানেকশনও খুব একটা ভালো নয় গদখালির পরে। আমরা প্রায় চলেই এসেছি। একটা বিষয় যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে রাস্তা একটু সরুর ওপর হলেও রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো। অ্যাক্রস দ্য রুট আমাদের সেভাবে কোথাও কোনো অসুবিধা হয়নি, এই রুটে কোনো টোলও ছিল না, স্মুথলি এসছি। রাস্তা বেশ ভালো, মানে 2.5 ঘন্টাটা সত্যি যদি ননস্টপ আসা যায় 2.5 ঘন্টাই সময় লাগে। এই এসে পৌঁছলাম গদখালির ফেরিঘাটে। এখানে সোনার বাংলার একজন রিপ্রেজেন্টেটিভ আছেন, তিনি আমাদের এসে অ্যাটেন্ড করলেন। এখান থেকে বাস ছাড়ছে আবার বারুইপুরের দিকে, অটো আছে। আমরা ফেরিঘাট অবধি যাচ্ছি, ফেরিঘাট থেকে দেখা যাক কি ব্যবস্থাপনা আছে। এখানে টুকটাক মিষ্টির দোকান টোকান থাকলেও খুব যে ভালো কিছু অ্যারেঞ্জমেন্ট আছে সেটা কিন্তু একেবারেই নয়। আর যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন, এই সামনে বাঁদিকেই কিন্তু সোনার বাংলার নিজস্ব পার্কিং আছে, তাই অসুবিধার কিছু নেই। ওই পার্কিংয়েই এই রিপ্রেজেন্টেটিভ যিনি দেখছেন তিনি থাকেন, তিনি গাইড করে দেবে আর কি। এইসব জায়গাতেই কচুরি, তরকারি, মিষ্টি এইসব ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আর এই আমরা পেয়ে গেছি আমাদের ফেরিঘাট, যেখান থেকে আমাদের নদী পার করতে হবে। এই কোনটা আমাদের নৌকা? এই সবুজটা? আচ্ছা, দেখুন অনেক মানুষ ফিরছেন। আর এই হচ্ছে আমাদের নৌকা, এখান থেকে 300 টাকা নেবে। এই পারাপার বড় মুশকিল। বাবা রে বাবা। আমাদের এই যে ছোট্ট বোট রাইড যা আমাদের গদখালি থেকে গোসাবা নিয়ে যাচ্ছে, এটা মিনিট 10 থেকে 15 নেয় ডিপেন্ডিং আপন টাইডস। আপনারা যদি কেউ চান, মানে
ই রিক্সার পার্টটা অ্যাভয়েড করতে চান, সুন্দরবনে তো লোকে এই জলপথে ভ্রমণ করতেই বেশি পছন্দ করে, তো আপনারা ঘন্টাখানেক গিয়ে সোজাসুজি কিন্তু দুলকির যেখানে আর কি ফেরিঘাট, ওখান থেকে সোনার বাংলা সুন্দরবন চলে যেতে পারেন। তবে সেটা 1 থেকে 1.5 ঘন্টা লাগে ওই জার্নিটা। এটা যেরকম 10 মিনিটে আমরা গোসাবা পৌঁছে যাচ্ছি, তারপর মিনিট 15-20 টোটো বা ই রিক্সা রাইড যাই বলে থাকুন না কেন। তবে যারা গোটাটা জলপথে ভ্রমণ করতে চান, একদম সোনার বাংলার যেটা নিয়ারেস্ট দুলকির ফেরিঘাট, সেখানে অবধি আপনারা চলে যেতে পারেন। সেক্ষেত্রে টাকাটা অনেকটা বেশি পড়ে, তবে আপনারা এই জলপথে ভ্রমণটা এনজয় করতে পারেন। আমরা প্রায় গোসাবার ঘাটে পৌঁছে গেছি, আমাদের সামনে প্রচুর আরও স্টিমার দেখতে পাচ্ছি, এবং এই গোসাবার যেটা বিডিও ঘাট, আমরা এখানেই নামবো। উল্টো দিকে কিন্তু অনেক পর্যটক দেখলাম যারা আবার ফিরছে, কারণ সব থেকে বেশি ভিড় এই সোনার বাংলায় হয় কিন্তু শনিবার চেক ইন, রবিবার চেক আউটে। আমাদেরটাই একটু অড ডে আর কি, রোববারে এসে সোমবার ফেরার লোকটা কম, তো বেশিরভাগ মানুষ ফিরে যাচ্ছেন। যাই হোক, এগুলো দেখিয়ে রাখলাম, এগুলো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সবার জানা দরকার। আমাদের এই বোট রাইড কিন্তু 10 মিনিটও নিল না। পৌঁছে গেলাম বিডিও ঘাটে। নৌকা পাড়ে লাগাতে লাগাতেই টোটোলা এসে হাজির। একটা জিনিসই ভালো দেখলাম, সেটা হচ্ছে এনারা ইউপিআই নিচ্ছে, তাই আমাদের মতো মানুষ যাদের কোনো কারণে হয়তো ক্যাশ তোলবার সুযোগ হয়নি, তারা এইখানে ইউপিআইতে পেমেন্ট করতে পারবেন। বাট এপারে কিন্তু আছে আর কি এটিএম, তো আমরাও একটু ক্যাশ তুলে নেব। আর আমার উল্টো দিকেই হচ্ছে বিকান বাংলো। গোসাবার এই ফেরিঘাট থেকে সোনার বাংলার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 5.5-6 কিলোমিটার মতো। আমরা একটু ঘুরে এলাম এটিএম এর জন্য। মিনিট 15-20 নেয়ার কথা। মানে যখন বাড়িতে থাকবেন না, মনে হবে যে জিনিসগুলো বোধহয় খুব জটিল, তবে দেখছি একটার পর একটা স্টেপ খুব ইজিলি কানেক্টেড, অতটাও সমস্যা কিছু হচ্ছে না আর কি। মানে মেইন যেটা ঝামেলা সেটা হচ্ছে যদি কেউ ক্যানিং নামেন, তাকে ওই গদখালি মানে এসে পৌঁছানো ম্যাজিক গাড়ি টাড়ি করে, এই পার্টটা একটু প্রবলেমেটিক। যদি সরাসরি কেউ গদখালি আসে, নিজের গাড়ি হোক কিংবা আউট স্টেশন যে কোনো ক্যাব নিয়ে, তারপরের পার্টটা টোটালে আধ ঘন্টাও নয়। রিক্সা রাইডটি করতে করতে চলুন একটা আনুমানিক খরচের হিসেব করা যাক, যেটা আপনার অ্যাক্সেসরিজ খরচ হিসেবে ধরতে পারেন। লেটসে একটা সিনারিও যে আপনি 2 নাইট 3 ডেজের জন্য আসছেন এবং আপনি নিজের গাড়ি নিয়ে আসছেন। তাহলে প্রথমেই পার্কিংয়ে 200-400 টাকা গেল, তারপর প্রাইভেট ফেরির 300 টাকা, টোটোর 250 টাকা, 550 টাকা যেতে, 550 টাকা আসতে, 1100 টাকা, আর দুরাত্রি পার্কিংয়ে গাড়ি রাখার জন্য 400 টাকা, মানে 1500 টাকা কিন্তু শুধু আপনার খরচ হবে রুমের বাইরেই। এরপরে আবার ড্রাইভার্স অ্যাকোমোডেশন আলাদা আছে, সে বিষয়ে ভিডিওর পরের অংশে কথা বলবো। তবে এটুকু বলতে পারি, এই বোট রাইড এবং এই ই রিক্সা রাইড দুটোই কিন্তু খুব প্লিজিং টু দি আই। পৌঁছে গেলাম হোটেল সোনার বাংলা সুন্দরবনে। রেস্টুরেন্ট আছে, আচ্ছা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এখানে। আচ্ছা, আপনি রুম সার্ভিসও নিয়ে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের ইনডোর গেম এবং জিম আছে। ওই উল্টো দিকের ব্লকটা টাইমিং 8 to 8, সকাল 8টা থেকে 8টা। আচ্ছা, আর একটা সুইমিং পুল আছে সুইমিং পুল 8 to 8। এটাও 8টা থেকে 8টা। স্পাও তো আছে, আমাদের ফার্স্ট ফ্লোরে ক্রোকোডিলা বার আছে, বার আছে। 11 to 11। আচ্ছা এইটা আউটডোর প্লেগ্রাউন্ড আছে, পাশে এমপি থিয়েটার আছে। আচ্ছা আচ্ছা, ক্রিকেট, ফুটবল, বাস্কেট, ভলি, ব্যাডমিন্টন, আর এটা সাইকেল আছে প্রপার্টিতে ঘোরার জন্য। আচ্ছা এটা লাগে বিহাইড কফি শপ আছে, 5:30 থেকে ওপেন হয় কফি এবং স্ন্যাক্স। আচ্ছা আর এই সাইডে আমাদের এন্টি সাইডে স্পা আছে। আচ্ছা, 9 to 9। 9টা থেকে 9টা।
আমরা পৌঁছে গেছি আমাদের রুমের কাছাকাছি। প্রচুর প্রচুর জিনিস দেখবার আছে, তথ্য দেওয়ারও প্রচুর জিনিস আছে। এসেই প্রচুর বিদেশি পর্যটক চোখে পড়লো। তারা একজন, বুঝতেই পারছি, কোনো প্যাকেজ ট্যুরে এসছেন এবং তাদের সঙ্গে একজন পার্সোনাল গাইড আছে। আমাদের তো আর পার্সোনাল গাইড নেই, আমাদের যা দেখার নিজেদেরই দেখতে হবে। তো এইটাই মনে হচ্ছে আমাদের রুমের ব্লক। 4টে মোটামুটি ক্যাটাগরির রুম আছে। আমরা সব থেকে বেসিক ক্যাটাগরি, যেটা ডিলাক্স ক্যাটাগরির রুম, সেটাই নিয়েছি। তাতেও সম্ভবত একটা ব্যালকানি আছে, এরপর প্রিমিয়াম আছে, সুইট আছে, কটেজেস আছে, বিভিন্ন রকম আর কি রুমের ভাগ। আমাদেরটা প্রপার্টিটার একটু কি পিছন দিক করে হচ্ছে, দেখা যাক। এই হচ্ছে আমাদের রুমের ব্লক, সম্ভবত ব্লক বি। গ্রাউন্ড ফ্লোরেই মনে হচ্ছে আমাদের রুম দিয়েছে। আলাদা করে স্পেশাল কিছু নেই, এমনি আশপাশের গার্ডেনটা দেখা যাচ্ছে। মূল যে জিনিসটি আমাকে চেক ইনের সময়তেই বলে দিল, প্রথম কথা বলি, আমরা যে রুম টাইপ বুক করেছি তার সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। কাল সকাল 7:30 থেকে 10টার মধ্যে আমাদের অ্যাভেল করে নিতে হবে। একটা সানসেট ক্রুজ হয়, সেখানে প্রতিজনের খরচ 1100 টাকা প্লাস জিএসটি করে। 3 নদীর সঙ্গমে আপনাদের নিয়ে যাবে, সেখান থেকে সানসেট দেখাবে, ফেরত নিয়ে আসবে। কালকে যদি হাফ ডে আমরা ক্রুজ করতে চাই আর কি, সেটার খরচ প্রতিজন 2500 টাকা প্লাস জিএসটি। খরচটা বেশ ভালোর দিকেই। বুঝতেই পারছেন, প্রাইভেট ট্যুর যেহেতু, এখানে তো অন্যান্য গেস্ট অত থাকবেও না এবং থাকলেও সংখ্যায় কম, তাই বোটের খরচটা নিজেদের মধ্যে ভাগাভাগি হচ্ছে। প্লাস এরকম একটা রিসর্টের নিজস্ব প্রফিটের মার্জিন তো আছেই। হয়তো লোকাল নৌকা ঘাটে গেলে অনেক কম হবে, তবে সেখানে অবশ্যই একটা ট্রাস্ট ইস্যু আছে। এইসব রিমোট এরিয়ায় অচেনা হঠাৎ করে কারোর সঙ্গে একজনকে নিয়ে চলে যাওয়াটা একটু চাপের। এই বি ব্লকে রুম নাম্বার 104 আমাদের অ্যালট করা হয়েছে। ঘরটা বেশ সুন্দর, অনেকটা স্পেশিয়াস একটা রুম। আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। রুমটিতে ঢুকেই যে জিনিসটি নজরে পড়ছে সেটা হচ্ছে কতটা জায়গা জুড়ে রুমগুলো তৈরি হয়েছে এবং কতটা সুন্দরভাবে সাজানো। আমি সবসময় মনে করি সোনার বাংলা প্রপার্টির সব থেকে যেটা বড় হাইলাইট এবং স্ট্রেংথ, সেটা হচ্ছে ওনারা সাজানোর পিছনে ভীষণ ভীষণ মন দেয়। খুব অ্যাস্থেটিক্যালি প্রত্যেকটা রুম সাজানো হয়। এবার পরিষেবা নিয়ে আপনার বিভিন্ন রকম মতামত থাকতেই পারে, তবে রুম খারাপ লাগবে এরম চট করে হয় না। রুমের ভিতরে কি কি আছে একে একে দেখা যাক। এদিকে একটা সোফা বলা ভুল, এটা একটা ছোট সিঙ্গেল বেড খাট ভাবতে পারেন। এখানে একজন বড় মানুষ অনায়াসে শুয়ে পড়তে পারে। সামনে একটা সেন্টার টেবিল কাঠের, সব আসবাবপত্রই কাঠ দিয়ে বানানো, এমনকি যে ফ্যানগুলো আছে রুমের সেগুলো উডেন টেক্সচারের। এখানে একটা কিং সাইজের বেড, এখানে আড়াআড়ি করে 3জন মানুষ আবারও শুয়ে পড়া যায়। বেড সাইড টেবিল উইথ ল্যাম্পস, একটা বাঘের ছবি দেওয়া পিছনে। এখানে একটা এসি, এদিকে একটা বড় ওয়ার্ড্রব, একটা বড় টিভি, লাগেজ রাখবার জায়গা, আর এইদিকে হচ্ছে রুমের সাথে লাগোয়া টয়লেট। একটু দেখিয়ে দিই টয়লেটটাও কিন্তু ভালো রকম স্পেশিয়াস। এদিকে ওয়েস্টার্ন টয়লেট, বেসিনের এরিয়া, কিটস ওনারা সমস্ত কিছু দিয়েছে। একবার কাছ থেকে দেখিয়ে দিই তবু। বডি লোশন, শাওয়ার ক্যাপ, টুথব্রাশ, টুথপেস্ট সব আছে। আর ওইদিকে শ্যাম্পু এবং বডি ওয়াশ পাবেন, ফ্রেশ টাওয়েলস আছে। এবং হ্যাঁ, এটার ভিতরের দিকে কি আছে, ও আচ্ছা, মিনি ফ্রিজ এবং লকার আছে। এটা মিস করে যাচ্ছিল, কিছু আর বাকি রাখেনি ব্যবস্থা। এবং রুম থেকে বেরিয়েই এই নিজস্ব প্রাইভেট ব্যালকনি আপনাদের। এটা হচ্ছে সুন্দর একটা বসবার জায়গা, সামনে দোলনা দিয়ে সাজানো। উপরের ফ্লোরে যারা রুমগুলো পাবেন আর একটু ভিউটা বেটার, বাট এটাও খুব একটা মন্দ কিছু নয়। সিঁড়ি ভাঙতে হচ্ছে না, বয়স্ক লোক আসলে সুবিধে। আর এখানটা গার্ডেনিং করা, সামনে এটার ছোট ওয়াটার বডি আছে, বেশ সুন্দর। জানেন, আমার ল্যান্ডস্কেপিংটা খুবই ভালো লাগছে এবং বিল্ডিংগুলো বাইরে থেকে দেখেও বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে সাজানো। এইরকম কিছুটা ওপেন স্পেস, বারান্দাটাও ছোট তো একেবারেই নয়, এখানেও খুব স্বাচ্ছন্দ্যে বসে সময় কাটানো যেতে পারে। আসবার সময়তেই দেখছিলেন ওই ভদ্রলোক যিনি আমাদের রুম অব্দি নিয়ে এলেন,
তিনি প্রপার্টিতে কি কি আছে আর কি কি নেই তার একটা বৃত্তান্ত শোনালো। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সবার কাজে লাগে সেগুলো বলে দিই। রেস্তোরাঁ আছে, বার আছে, জিমন্যাসিয়াম আছে, সুইমিং পুল আছে, স্পা আছে, এবং এনআরআই সাফারি অ্যারেঞ্জ করিয়ে দেয়। খরচ সাপেক্ষ, ভীষণই খরচ সাপেক্ষ, কিন্তু এখানে মানে আপনি যদি চেক ইন ডেস্কে কথা বলে দেন ওনারাই কিন্তু সমস্তটা অ্যারেঞ্জ করে দিতে পারে, তাই অসুবিধা হওয়ার কিছু নেই। এবার দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের অনেকেই জানতে চান, সেটা হচ্ছে যে খরচ কীরকম কি পড়েছে। তো যে খরচের বিষয়টি সেটা হচ্ছে আমি এই রুমটা বুক করেছিলাম হচ্ছে বিগ বিলিয়ন ডে সেলে। তো তখন এই ঘরগুলির ভাড়া আমি পেয়েছিলাম অ্যাপ্রক্সিমেটলি 3700 টাকা করে, ব্রেকফাস্ট ইনক্লুডেড, এবং একটা ক্যান্সেলেশন প্ল্যানও ছিল যে আপনি চাইলে রিশিডিউল করতে পারেন। তাই অনেক দিন আগে বুক করা সত্ত্বেও খুব একটা কিছু প্রবলেম হয়নি। তো বিগ বিলিয়ন ডে সেলের সময় যে শুধু ইলেকট্রনিক্স জিনিস সস্তায় পাওয়া যায় তা নয়, ফ্লিপকার্টের ট্রাভেল সেকশনটা খুলবেন, ভালো ভালো ডিল পাওয়া যায়, আমি এখনও বলছি। এবং ইজ মাই ট্রিপেও লেটলি খুব ভালো ভালো অফার পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে এখানের সমস্ত তথ্য দিলাম। তবে বলে রাখি, আপনি যদি একটা র্যান্ডামলি গিয়ে খুঁজে দেখেন এই ঘরগুলো, আমরা যে মানের ঘরে আছি সেগুলো বেশিরভাগ সময় 7 থেকে 8 হাজার টাকা প্রতিদিন দুজন মানুষের ব্রেকফাস্ট সমেত আপনাকে দেখাবে। এবার আপনি যদি বেটার ডিল পান বা কোনো ভালো অফার পান তাহলেই এই রেটে পাবেন। তবে মানসিকভাবে ধরে চলতে পারেন এখানে থাকতে গেলে প্রতিদিন 7 থেকে 8 হাজার টাকার কাছে খরচ পড়বে ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর আরেকটা জিনিস ভালো মতো মাথায় নিয়ে আসবেন, সেটা এখানের যে নেটওয়ার্ক কানেক্টিভিটি তা একেবারেই রিলায়েবল নয় মানে নয়। এয়ারটেলে খানিকটা সেলুলার রিসেপশন আছে, জিও বা বিএসএনএল টিএসএনএল তো প্রায় চলছেই না, মানে একদম মানে নেটওয়ার্ক বারগুলোই দেখাচ্ছে না। ওয়াইফাই আছে, মানে দ্যাট উইল জাস্ট গেট ইউর জব ডান। এখানে এসে যে একটা বেশ 3 দিন 4 দিন থাকবেন, ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন, এই বিষয়টা কিন্তু এখানে খুব একটা দাঁড়াবে না। হয়তো রিসেপশনে নেটওয়ার্ক স্ট্রেংথ বেশি, আপনাকে রিসেপশনে বসে কল টল নিতে হতে পারে, বাট এখানে আসলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে আপনি ডিসকানেক্টেড টু অ্যান এক্সটেন্ট। ওই দরকারে বিপদে ফোনটুকু হয়ে যাবে এবং টুকটাক নেট সার্ফিং, খুব ব্যান্ডউইথ কনজিউমিং কাজ কিন্তু এখানে হবে না। এটা একটা মানে নোন প্রবলেম। তবে আমি অনেকে রিভিউ পড়ছিলাম, এখানে সবারই খুব মিশ্র অভিজ্ঞতা। মানে আমি যখন এসছি এই প্রপার্টিটার অ্যাভারেজ রেটিং এখন 4.4 আউট অফ 5। কারুর এই গোটা জার্নিটার যে ফেসিলিটেশন সেটাকে খুব অগোছালো মনে হয়েছে, কারুর এখানে খাবার জঘন্য লেগেছে, কারুর সব জিনিস খরচ সাপেক্ষ মনে হয়েছে। তো দেখুন, পজিটিভস এবং নেগেটিভস দুটোই আছে। খরচ সাপেক্ষ যে এটা তো আর বলবার প্রয়োজন পড়ে না। যদি আপনি ভালো মতো রেটে রুম না পান তাহলে তো একদিনে থাকতেই 7 থেকে 8 হাজার টাকা খরচ পড়বে। এবার আপনি এখানে ডিনার করবেন, লাঞ্চ করবেন, স্ন্যাক্স করবেন, জাঙ্গল সাফারি করবেন, তো একদিনে খরচটা তো 15 থেকে 20 হাজার টাকায় এমনিই পড়ে যাবে। আমরা লাকিলি রুমটা কমে পেয়েছি তাই আমাদের অতটা গায়ে লাগছে না। তবে অন্যান্য যে অ্যাসপেক্ট, যে খাবার ভালো কিনা বা সারাদিন থাকবার পরেই বুঝতে পারবো সার্ভিসের কি অবস্থা। তবে ফার্স্ট ইমপ্রেশন যেটা, আমার কিন্তু খুব মন্দ কিছু লাগেনি। আমার তো মনে হয়েছে জিনিসগুলো খুবই গোছানো এবং ওনাদের সাধ্যমতো ওনারা গাইড করেছে। তবে দিস আর আর্লি ইমপ্রেশনস, আরও থাকি, তারপর কি মনে হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। এখন 1:30 মতো বাজে, আর আমরা যে সময়টা এসেছি এটা প্রায় নভেম্বরের শেষের দিক বলা যায়। এখনো কিন্তু এই দুপুরের সময়টায় কোনো শীতের জামা কাপড় কিন্তু সেরকম লাগছে না। রাত্রিটা বোঝা যাবে কিরকম কি ঠান্ডা, বাট এখনো বেশ রোদ্দুর, খুব একটা ঠান্ডা ভাব কিন্তু লাগছে না। এবার আপনাদের প্রপার্টিটা একটু ঘুরে দেখাবো, চলুন নিয়ে যাই রেস্টুরেন্টের দিকে। সুইমিং পুল রয়েছে, এছাড়াও প্রচুর গ্রিনারি চারিদিকে, সবুজে ঢাকা যাকে বলা যায়। তো চারিদিকটাই ঘুরে দেখাবো, দেখি কি কি আছে। যেরকম বললাম আপনাদের একটু প্রপার্টিটা ঘুরে দেখাই। চারিদিকটা দেখুন কিরকম সুন্দরভাবে সাজানো। সামনেই দেখুন একটা সাঁকো মতো করা আছে, ওয়াটার বডি রয়েছে, পুরোটাই প্রায় প্রপার্টিটা বলতে পারেন সুন্দর ওয়াটার বডি দিয়ে ঘেরা। এখানে সুন্দর লিলি, ওয়াটার লিলি মেবি, এগুলো দারুণ লাগছে। ওদিকে চিলড্রেন্স প্লে এরিয়া আছে, এদিকে একটা কমন স্পেস বসার জন্য। সোনার বাংলা সুন্দরবনের যেটা খুব নজর কাড়ে সেটা হচ্ছে এখানের ইন্টেরিয়ার বা সামান্য চেয়ার টেবিল বা যাই আসবাবপত্র বলুন না কেন, ভীষণ সুন্দর করে সাজান ওনারা। এই রাস্তাটা দিয়ে সোজা ওই দিকটায় কিন্তু পুল আছে,
তো পুল এরিয়াটাও আপনাদের ঘুরে দেখাবো, নিয়ে যাচ্ছি আপনাদের ওই দিকেই, চলুন দেখি। সুন্দর, ভীষণ সুন্দর। আর শীতকালে সুন্দরবনের একটা আলাদাই আমেজ, আলাদাই ভালো লাগা। এখন রোদ্দুরটাও অতটা কড়া নয়, গায়ে লাগে না, তো ভীষণ ভালো লাগে এই সময়টা। এই দেখুন পুল এরিয়াটা এইদিকে, পুলের সামনেও কিন্তু এরকম সিটিং চেয়ার্স রয়েছে, বসবার জায়গা সুন্দর। এই যে এই দিকটা আপনার পুল এরিয়া, এদিকে দেখুন ডোম মতো করা আছে এবং সিটিং এরিয়া, এগুলো সুন্দর ডোম মতো করা আছে। সুইমিং পুলের ঠিক পাশেই রয়েছে এরকম একটা কফি শপ। প্রপার্টিতে নিজেদের সাইকেল রয়েছে, এইটা নিয়ে আপনারা পুরো প্রপার্টিটা ঘুরে দেখতে পারেন। আচ্ছা, কফি শপের লাগোয়াই কিন্তু এখানে একটা প্লেগ্রাউন্ড আছে, ওই বাস্কেটবল কোর্ট, ক্রিকেট, ফুটবল, রাইট। আসলে এতটাই ওপেন জায়গা, যে কোনো জায়গাটিকেই একটা ব্যাডমিন্টন কোর্ট হিসেবে ভাবা যায়। সেটাই, আর চারিদিকটা সবুজ সবুজ, চোখের শান্তি। দারুণ দারুণ। সামনে একটা চিলড্রেন্স প্লে এরিয়া আছে ডেডিকেটেড, ওই দিকটাতেও ছিল একটা, এই দিকেও আবার রয়েছে। আর এই বাস্কেটবল কোর্ট, চিলড্রেন্স প্লে এরিয়ার পিছনে কিন্তু একটা দারুণ ওপেন অ্যাম্পি থিয়েটারও আছে। এত সুন্দর প্রপার্টিটা, মানে ওই সোনার বাংলা জয়পুরের মতো আর কি। খুব ভাল লাগছে, প্রতিটি আনাজ কানাজ সুন্দর, সবুজে মোড়া। এখানে তো পলিউশনের কোনো ব্যাপারই নেই, কারণ এই গোসাবা আইল্যান্ডে 4 চাকা প্রায় চলেই না। ওনারা বলছিলেন যদি ধরুন আপনার নিজের 4 চাকাকে আপনি ভাবেন গদখালির ফেরিঘাট থেকে ভেসেলে করে এপারে আনবেন, সেই অপশনটাই এখন অ্যাভেলেবেল নেই। পুলের একদিকে যেরকম আপনাদের দেখালাম ক্যাফে, আর একটা দিকে কিন্তু এরকম বার এরিয়া, এটা আবার একদমই সুইমিং পুলের সাথে লাগোয়া। আমরা লাঞ্চ করতে চলে এসেছি হচ্ছে ওনাদের ব্রিদিং রুটস বলে রেস্তোরাঁটিতে। একদম এই পুল সাইডটাকে ঘিরেই সব অ্যামিনিটিসগুলো আছে, এবং এখানেই সম্ভবত ফার্স্ট ফ্লোরে কোনো একটা বিল্ডিংয়ে স্পাও আছে, সেটাও সম্ভব হলে ঘুরে দেখাবো। দেখা যাক এখানে কি খাবার দাবার পাওয়া যায়। লোকের থেকে এত শুনেছি যে এখানে খাবার অত্যন্ত কস্টলি, তাই নিজেও ভয় আছি, দেখা যাক কি দাম হয়। এই রেস্তোরাঁটার কিন্তু বাইরেও কেউ চাইলে বসে খাওয়া দাওয়া করতে পারে, একটা ওপেন সিটিং এরিয়াও আছে। শীতকালে বেশ ভালোই লাগছে এই জায়গাটি। কিন্তু এগুলো নিলে শুধুই ভাত আর মাছই খেতে হবে। আমাদের ডান দিকে ব্রিদিং রুটস রেস্টুরেন্ট, আর এই বাঁ দিকটা হচ্ছে বাচ্চাদের খেলবার জায়গা, জিমন্যাসিয়াম। এগুলো আপনাদের একটু আস্তে আস্তে ঘুরিয়ে আনি, এবং সম্ভবত এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে স্পাটাও আছে। ইনডোর গেমস, বাচ্চাদের খেলবার জায়গা, এদিকে জিম, চেসের টেবিল, আরও অনেক কিছু, ক্যারাম থেকে শুরু করে ফুটবল, কিচ্ছু বাকি নেই। এবং এখান থেকে বেশ পুলটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এইরকম কিছুটা পুলের ভিউ। আজকে আমরা দুপুরের লাঞ্চের জন্য অর্ডার দিলাম হচ্ছে ফ্রেশ লাইম, ভাত, ঘি, আলু পোস্ত, তার সঙ্গে খাবো হচ্ছে তন্দুরি, পমফ্রেট আর মাটন। তো কত খরচ পড়ে দেখি। খাবারের দাম অবশ্যই বেশির দিকে, বাট এই রিসেন্টলি দুটো তাজের প্রপার্টিতে ঘুরে এসেছি, তো তার তুলনায় অবশ্যই কম লাগছে। বাট তাও আমার আন্দাজ বলে দুজন মানুষের আমরা যা অর্ডার দিয়েছি 1000-2,500 টাকা তো বিল হবেই ফর লাঞ্চ। এরপর ভাবুন আবার ইভিনিং স্ন্যাক্স, ডিনার আছেই। ওই যেটা বলছিলাম আর কি, কোনো স্পেশাল অকেশনে এলেই জিনিসটা লজিক্যাল হয়। আমরাও সে কারণেই এসেছি, কমপ্লিটলি একটা রিল্যাক্সেশন ট্যুর। আমরা যে কতটা জাঙ্গল সাফারি করব আমরাও শিওর নয়, কারণ টাইমিংগুলো এমন, আমরা এত লেটে এসেছি আমাদের জন্য ঠিক স্যুট করছে না। যেরকম আপনি যদি ইভিনিং সানসেট ক্রুজটায় যান তাহলে আপনাকে 4টেয় বেরিয়ে যেতে হবে। আবার যদি কালকের জাঙ্গল সাফারিটা আপনি করতে চান তাহলে আজকে বিকেলের মধ্যে কমিট করতে হবে, কারণ ওনারাই পারমিট রেডি করে। তো আমরা এই একদিনের মধ্যে না এত ঘোরাঘুরি দৌড়াদৌড়িটা রাখতে চাইছি না। আমার বলার লক্ষ্য হচ্ছে যারা করতে চান অবশ্যই সবটা খোলা আছে। তবে আমাকে যদি লজিক্যালি বলেন, মানে 2,500-5,000 দুজনের কথা বলছি, আর এদিকে ধরুন বিকেলের ক্রুজটার জন্য 2,200, 7,200 প্লাস ট্যাক্স, মানে প্রায় 9,000 টাকা।
এতে তো 2 নাইট 3 ডেজ যারা লঞ্চে ঘোরায় তাদের সঙ্গে আপনি আরও আরামে ঘুরতে পারবেন, তাতে থাকা খাওয়া সব হয়ে যাবে। এটা মূলত যারা ওই বারে বারে সুন্দরবন এসছেন এবং একটু নির্ঝঞ্ঝাট নিরিবিলিতে একটি বিলাসবহুল জায়গায় সময় কাটাতে চান তাদের ক্ষেত্রে ভালো। এখানে থেকে যদি আপনি এই সাফারি করেন, প্রত্যেকটা এনাদের থেকে ট্রিপ নেন, সেটা মানে ইট উইল অ্যাড আপ টু আ হিউজ অ্যামাউন্ট হুইচ ডাজন্ট সিম জাস্টিফায়েবল আর কি। তো আমার এটা ব্যক্তিগত মত, আপনারা অবশ্যই আসুন যাদের ইচ্ছে মানে সুন্দরবনের জল জঙ্গল ঘুরে দেখার প্রাইভেট মোডে, তাদের জন্য এটা ভালো। বাট আমরা যারা জানি যে লঞ্চের অ্যাকোমোডেশন কতটা রিজনেবল হয়, তাদের বারবার গায়ে লাগবে। সূর্যাস্তের পরে এই রিসোর্টটা এবং আশপাশের এই গোটা গ্রামীণ পরিবেশটা না একটা একদম অন্যরকম রূপ পায়। আমি যখন কথা বলছি তখন আমার পিছনে দূর থেকে মাইকে ভেসে আসছে প্রভাত সময় সচি রাঙিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। যাই হোক, এই গানগুলি ভীষণ ভালো লাগে, ছোটবেলা থেকে এই গানগুলি এত শুনেছি, এরকম একটা গ্রামীণ পরিবেশে যেন এই গানগুলো আরো ভালো লাগে। তো অপূর্ব শিল্পীর গলা। যাই হোক, আমরা আজকে দুপুরে আর যেরকম বলছিলাম সানসেট ক্রুজ করবার মতো সুযোগ পাইনি, তাই আমরা আর বেরোইও নি, এসে ক্লান্ত ছিলাম, শুয়েই পড়েছিলাম। এখন অনেকটা বেটার লাগছে, সকাল থেকে দৌড়াদৌড়ি চলছে। আপনাদের যে জিনিসটা বলা হয়নি সেটা হচ্ছে খাবারের অভিজ্ঞতা। আমাদের লাঞ্চের এক্সপিরিয়েন্সটা মোটের ওপর পজিটিভ আমি বলবো। মানে ওনারা যদিও খুব একটা মানে সেই বাঙালি স্বাদের খাবার করতে পারেনি, হয়তো সেটা বাই চয়েস, এখানে বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন দেশের মানুষ আসে, তবে খুব যত্ন করে খাবার পরিবেশনা করেছেন। এমনকি যে খাবার বেঁচে গেছে, যেহেতু ঘরে মিনি ফ্রিজ ছিল, ওনারা বললো অবশ্যই নিয়ে যান, নষ্ট করবার প্রয়োজন নেই, দরকার পড়লে গরম করে দেবো। আমাদের সঙ্গেই দেখছিলাম আর একজন পাশের টেবিলে বাচ্চা নিয়ে এসছেন, তার মাছ ভেজে দেয়া বা টুকটাক বেবি ফুড করে দেয়া এই বিষয়গুলিতেও কোঅপারেট করেছে। তো আমাদের কিন্তু বিরাট একটা কিছু অসুবিধার মনে হয়নি। খাবারের দাম, আমরা যা খাবার খেয়েছিলাম তাতে ওই 2400 টাকা মতো বিল হয়েছে, হ্যাঁ বেশির দিকে, বাট আমি এইটুকুর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম হয়তো, তাই খুব একটা গায়ে লাগেনি। সন্ধ্যাবেলায় আশপাশটা আপনাদের আরো ঘোরাবো এবং ডিনার এবং ইভিনিং স্ন্যাক্সের কি কি ঠিক অভিজ্ঞতা হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটাই সমস্যা, এটা তো জানাই, এটা নতুন কিছু নয়, সেটা হচ্ছে এই সন্ধেবেলাটা খুব একটা বাইরে কাটানো যাবে না, প্রচুর মশা পোকামাকড়ের কিন্তু এখানে একটু সমস্যা আছে। সন্ধে নেমে যাওয়ার পর যখন হাঁটতে বেরিয়েছি, এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে, মানে গায়ে শীতের পোশাকের প্রয়োজন আছে। ভোরবেলা তো বুঝতে পারছি আরোই ঠান্ডা। আপনারা যারা নভেম্বর থেকে মার্চের মধ্যে আসবেন, শীতের টুপিটাও সঙ্গে রাখবেন, প্লাস আমাদের মতো এরকম হালকা জ্যাকেট, কি বলিস তৃষা? হ্যাঁ, একটা শিশিরে ঠান্ডা রয়েছে। সকালে কিচ্ছু বোঝা যাচ্ছিল, সকালে কিছুই বোঝা যাচ্ছিল না, আমরা যখন সকালটা এলাম, গরমই লাগছিল। কিন্তু এখন আমি সানসেটের সময়টার পর থেকেই দেখছি বাইরেটা মানে বেশ ঠান্ডা। আমি মনে হয় রাত্রির বেলা এখানে এখনই বোধহয় 14-15 ডিগ্রি মতো টেম্পারেচার থাকছে। কমন এরিয়াগুলোতে আলো থাকলেও আমি আর তৃষাতেই আলোচনা করছিলাম, ওয়াকওয়ে গুলো যেন বড্ড অন্ধকার, মানে চোখে ধাঁধা লেগে যাচ্ছে। ওই জয়পুর ফরেস্টেও যে রিজনটা ওনারা দিয়েছে সম্ভবত কারণটা একই, জঙ্গলের পাশে খুব একটা ইলুমিনেটেড কোনো রেসিডেন্সিয়াল স্ট্রাকচার করা হয়তো সম্ভব নয় জিওগ্রাফিক্যাল কারণে। ভালো লাগছে এমনি দেখতে, খুব হয়তো অ্যাস্থেটিক্যালি সুন্দর, তবে হাঁটতে গেলে দেখুন ক্যামেরা লো লাইট মোডেও এইরকম পিচ ডার্ক লাগছে এক একটা অংশ।
আমরা যে জায়গাগুলিতেই যাই আমরা চেষ্টা করি কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের উত্তর আপনাদের দেওয়ার। তো এখানেও সেটার অন্যথা হবে না। আমি রিসেপশন থেকে সঠিক তথ্যগুলো গ্যাদার করেছি এবং আপনাদের বলবার চেষ্টা করছি। এই রিসোর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি। আপনি পেটদের নিয়ে বাইরের ফরেস্ট এরিয়াতে যেতে পারবেন না, বাট এই রিসোর্টের মধ্যে যে কোনো কোথাও আপনি ঘুরতে পারেন। পেটকে নিয়ে এখানে থাকার যে খরচা সেটা 1000+ GST প্রতিদিন, আর এক্সট্রা বেড নিয়ে একটা ডাবল বেডরুমে যদি কেউ অ্যাকোমোডেট করতে চান সেটার খরচ 1500+ GST প্রতিদিন। আর আপনাদের যেরকম আমাদের ডাবল বেডরুমটা ঘুরিয়ে দেখিয়েছি, সেখানে একটা বড় সাইজের সোফা রয়েছে। তো আপনি যদি ওই সোফাতেই থার্ড পার্সন যিনি রয়েছেন তিনি যদি ওখানে থাকতে চান তাহলে সেটার খরচ 1000+ GST। সেটার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। আর এর আগেও যেটা বললাম এক্সট্রা বেড নিলে সেখানেও কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডেডই থাকে। আর এই দুটি বিষয়ের বাদেও আরেকটা সবার মনে প্রশ্ন থেকে যায় হচ্ছে ড্রাইভার্স অ্যাকোমোডেশন নিয়ে। সেটার বিষয়টা বলে দিই, ড্রাইভারদের আপনারা যদি গদখালির দিকে কোনো হোটেল বা লজে রাখেন সেটাই লজিক্যাল, খরচ কম। কারণ এদিকে যেহেতু আপনার গাড়িও আসবে না, এখানে ড্রাইভারকে বেকার এনে কোনো লাভও নেই। তো ড্রাইভারদের থাকার জন্য ওখানে জিজ্ঞেস করছিলাম আর কি রিসেপশনে যে দাদাটি থাকেন আর কি ওই সোনার বাংলার পার্কিংয়ে, তিনি বললো ওদিকেই 600 টাকা করে রুম হয়ে যায়। এবার ওখানে মাছ ভাত 80 টাকা 100 টাকায় হয়ে যায়। সেক্ষেত্রে আপনার প্রতিদিনে 700-800 টাকা যদি ড্রাইভারের পিছু খরচ ধরেন সেটা মিটে যাবে। এপারে যদি নিয়ে আসেন আপনার সাথে থাকবার জন্য তাহলে ওনারা যে হোমস্টেতে রাখার ব্যবস্থা করে সেখানে 1200 থেকে 1500 টাকার মধ্যে শুধু থাকার খরচ, এবার খাওয়া আলাদা। তো সেটা অনেকটা খরচ সাপেক্ষ হয়ে যায়। আমার কোনো লজিক মনে হচ্ছে না, বরং ওপারে থাকলে সে আপনার গাড়িটারও দেখভাল করতে পারে। আরেকটা জিনিস একটু আমার যেটা মনে হলো সেটা বলে দিই, সেটা হচ্ছে দেখুন এই প্রপার্টিটার অন্য প্রচুর ক্যাটাগরির রুম আছে। হ্যাঁ, মানে আমরা যেটা থাকছি সেটা সবচেয়ে সাধারণ মানের, ডিলাক্সের পর প্রিমিয়াম আছে, সুইট আছে, বিভিন্ন ক্যাটাগরির রুম। তবে যাদের কোনো একটা স্পেসিফিক রুম টাইপেই থাকবো এরকমটা মানে মনে নেই, তারা কিন্তু এই ডিলাক্স রুমটাই বুক করতে পারেন। এবং আমি বলবো ডাবল অ্যাকোমোডেশনের জন্য বুক করে চলে আসুন, সেক্ষেত্রে রেটটা অনেকটা কম পাবেন। এবং এখানে তো তৃষা বললই যে একজন এক্সট্রা মানুষ থাকলে কতটা বাড়তি খরচ হতে পারে, সেটা একটা বিরাট কিছু নয়। কিন্তু আমাদের ডিলাক্স রুমেরই যে আয়তন সেখানেই 3 জন মানুষ থেকে যেতে পারে। ধরুন আপনি 4 থেকে 4500 টাকায় যদি ডিলাক্স রুমের বুকিং পান, আরো 1000 টাকা দিলে 5500 টাকায় 3 জন বন্ধু বা পরিবারের 3 জনও কিন্তু হেসে খেলে থাকতে পারবেন। সন্ধ্যাবেলা দেখছি এখানে ওনারা একটা কালচারাল অনুষ্ঠানেরও ব্যবস্থাপনা রেখেছেন। এবার জানি না এটা স্পেসিফিক টু উইকেন্ড নাকি রোজই থাকে, অকুপেন্সি ভালো হলে হয়। লাঞ্চে আমাদের ওনাদের পমফ্রেটের প্রিপারেশনটা দুর্দান্ত লেগেছিল। ইভিনিং স্ন্যাক্স হিসেবে চিকেন তন্দুরি নিলাম। প্রথম কথা কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, 4 পিস আছে প্লাস একটা রুটি, কিছু স্যালাড, পাঁপড়, গ্রিন চাটনি দিয়েছে। খেয়েছিস তৃষা চিকেনটা? ভালো, বেশ ভালো। এনাদের খাবারটা আমার সামহাও খুব ভালো লেগেছে। মানে আমি যে খুব সোনার বাংলা গ্রুপের হোটেলের খাবারের ফ্যান তা নয়, তবে এখানে রেস্তোরাঁটা খুব ফাংশনাল একটা রেস্টুরেন্ট। খাবার যত্ন করে বানিয়ে দিচ্ছেন, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দিচ্ছেন এবং এত সুন্দর লাগছে সন্ধ্যাবেলা আলো জ্বলে যাওয়ার পর আশপাশটা, খুব এনজয় করছে। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। হোটেল সোনার বাংলা সুন্দরবনে আজকে আমাদের 3য় দিন। সকাল এই 9:30 মতো বাজে। ওনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেল করতে যাচ্ছি আমি আর তৃষা। এখানের ব্রেকফাস্ট টাইমিংস হচ্ছে সকাল 7:30 থেকে 10টা অবধি। সকালে আশপাশটা কিছুটা এরকম লাগছে, একটা ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনে এই জায়গাটির সৌন্দর্য একেবারেই অন্যরকম। এত সুন্দরভাবে সাজানো, দারুণ সিট আউট এরিয়া আছে, মাঝে মাঝে এরকম শাঁখো করা, এই ওয়াটার বডিগুলিতে পদ্ম ফুটে আছে, লিলি ফুটে আছে, দুর্দান্ত। আমার মোটের ওপর এখন অবধি যা অভিজ্ঞতা হয়েছে তা বেশ পজিটিভ। সেভাবে আলাদা করে খুঁত ধরবার মতো কিছু চোখে পড়েনি। বারিংদের বোট রাইড রেটস, যেগুলো নিয়ে ভিডিও শেষে কথা বলবো এবং এমন একটা তথ্য দেব যেটা আশা করি ভবিষ্যতের দিনে অনেককে সাহায্য করবে।
এই হচ্ছে এখানের ব্রেকফাস্ট বাফে, একদম কর্নফ্লেক্স থেকে শুরু করে ব্রেড বাটার, কাট ফ্রুটস, পরোটা, সবজি, ইডলি, উত্থাপাম, মেদুবড়া, আর এদিকে আছে সাম্বার ওটস। আচ্ছা, এইখানে আছে প্যানকেক, বয়েলড এগ, স্লাইস কেক, বানানা কেক, চা, কফি। এই তো দেখছি, আর সম্ভবত লাইফ কাউন্টার থেকে দোসা বা কিছু অর্ডার করা যেতে পারে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। 10টার মধ্যে ওনারা ক্লোজ করে দেন। ভালো ছিল ব্রেকফাস্ট, কিছু মিষ্টি জাতীয় জিনিস মিস করলাম, বাট বারিং দ্যাট দ্য ফুড ওয়াজ সামচুয়াস এবং যত্ন করেই ওনারা সার্ভ করেছেন। আলাদা করে খারাপ বলবার বা খারাপ লাগার কিছু নেই। এখানের ওভারঅল খাওয়ার এক্সপিরিয়েন্সটাই ভালো ছিল আর কি। তো সেই পার্টটাকে বাদ রেখে এবার এগোই, ভিডিওটি এবার শেষ করবার পালা। আমরা এখান থেকে আবারও গদখালি হয়ে ফিরে যাব কলকাতার দিকে। জানি না ফেরার পথে কি পাবো, হয়তো এখান থেকে একটা অটো রিজার্ভ করে ক্যানিং চলে যাব, ক্যানিং থেকে ট্রেনে শিয়ালদা, কারণ ফিরতি পথে এখান থেকে আউট স্টেশন ক্যাব পাওয়া একটু মুশকিল যদি নিজের গাড়ি না থাকে। কিছু বাস ছাড়ে, সেগুলো হয়তো বাইপাস হয়ে বারুইপুর যায়। দেখি যেটা পাই, যেটা সুবিধা হয় বেরিয়ে যাব। আমার 2-3টে জিনিস একটু সাম আপ করবার আগে বলবার আছে, একটু 1 মিনিট সময় নিয়ে শুনুন। আশা করি ভবিষ্যতের দিনে যারা এখানে আসবেন নিশ্চয়ই সাহায্য হবে। কালকেও যে বিষয়টি বলছিলাম আপনাদের, সেটা হচ্ছে আমরা এই জায়গাটিকে একটি উইকেন্ড রিট্রিট হিসেবে কনসিডার করে এসেছিলাম, কারণ আমাদের হাতে সময় ছিল মাত্র 1 দিন, আর তাও আমাদের কালকে আসতেই প্রায় দুপুর 1:30 বেজে গেছে। তো একটু মুশকিল হয়ে যায় এতটা কম সময় নিয়ে এলে। প্রথম কথা হচ্ছে, যারা এখানে প্ল্যান করবেন আসার, আমাদের মতো একদিনের জন্য আসবেন না, 2 রাত্রির জন্য আসবেন, এবং বোট রাইড, সানসেট ক্রুজ কোনোটাই এনাদের থেকে নেবেন না। আমি কালকে এই এরিয়াটি, এই দুলকি পাখিরালয়তে গুগল ম্যাপসেই সার্চ করছিলাম, অন্তত গোটা 10 ট্রাভেল এজেন্সি আছে। আমি কারুর নাম আলাদা করে বলবো না, কারণ আমি তো সার্ভিস অ্যাভেল করিনি। এবার যদি কোথাও টাকা পয়সা দিয়ে কিছু চিটিংবাজি হয়, তখন বলবেন ওই রিতমের ভিডিও দেখে ওটা ভুল হয়েছে। আপনারা নিজেরা রিসার্চ করুন, বহু অর্গানাইজেশন আছেন যারা এখানে এই জিনিসগুলো করিয়ে থাকে অ্যাট 1/3 রেট। একটা এক্সাম্পল দিচ্ছি, আজকে যেরকম আমাদের মনে হয়েছিল সকালবেলা 2,500 টাকা প্লাস জিএসটির বোট রাইডটি করবো, তো এনকোয়ারি করে জানলাম আজকে জাপান কনসুলেট থেকে কিছু লোকজন এসছেন, তো তারা পুরোটা রিজার্ভ করে নিয়েছে। ভাবুন, আপনি 5,000 টাকা প্লাস জিএসটি দেবেন দুজনের, সেক্ষেত্রেও বোটটা আপনার হবে না, সেখানেও আরো 20 জনকে তুলবে। তাহলে বুঝতে পারছেন হয়তো টাকাটার পরিমাণটা কি জায়গায়। তো আমি যখন লোকাল এজেন্সিদের সাথে কথা বললাম, তারা খাওয়া ছাড়া 1,004 টাকায় আপনাকে গোটা দিনের ট্যুর করিয়ে দেয়, কেউ কেউ 5,000 টাকাও চাইছে, এবং আপনি চাইলে একটা সামান্য টাকা দিলে সেখানে ব্রেকফাস্ট এবং লাঞ্চও পেয়ে যাবেন। তো সব থেকে ভালো যে বিষয়টি হবে, 2 দিন যদি থাকেন আর কি, আপনি প্রথম দিনটা আমাদের মতো রিল্যাক্সেশন করে কাটান। এখানে পৌঁছানোর পরে লোকাল এজেন্সিদের সঙ্গে ফোন করে একটা বোট রিজার্ভ করুন। যদি শেয়ারে ঘুরতে অসুবিধে না থাকে, তাহলে অন্য কারোর সঙ্গে শেয়ারে গেলে টাকাটা অর্ধেক হয়ে যাবে, হয়তো 2-2,500 টাকাতে হয়ে যাবে, এবং সেখানে খাবার যেহেতু অলরেডি বোটে থাকেই শেয়ার ট্যুরগুলোয়, তো আপনার খাবার নিয়েও চিন্তা নেই। তো তাদের বলবেন সারাদিন ঘুরিয়ে আবার আপনাদের ওই গোসাবার ভিডিও ঘাটে ছেড়ে দিতে, সেখান থেকে 200-250 টাকা করে টোটো করে ফিরে আসতে পারবেন। তো এনাদের থেকে বোট রাইডটা না করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। ঘর, সার্ভিস, খাওয়া দাওয়া, ল্যান্ডস্কেপিং, মেনটেনেন্স টপ নচ। সুন্দরবনের আর কটা জায়গায় এরকম আছে আমার জানা নেই। তো এখানে এসে থাকুন। যদি মনে হয় আপনি সাফারি করতে আগ্রহী নয়, তাহলে এখানে 1 রাত্রি যথেষ্ট। যদি মনে হয় সাফারি করবেন, অবশ্যই 2 দিন সময় নিয়ে আসবেন। আমার এই কটি বিষয় বলবার ছিল। আশা করি আমার এই ভিডিওটি দেখে নতুন তথ্য পেলেন। যদি ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম উইকেন্ড ট্রিপের নানা খুঁটিনাটি তথ্য নিয়ে আমরা হাজির হতে থাকি মাঝে মাঝেই। আপনারাও খুব ভালো থাকবেন, শীতের সময় সবার খুব ভালো কাটুক, পরিবারের সঙ্গে ঘুরে বেড়ান এবং আমার চ্যানেলকে সঙ্গে রাখুন। আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আসছি একটি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।